আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা। এই যে আমি জমিতে হাঁটতেছি। গতবার আলু বোনার পরে এখানে আমন ধান রোপণ করা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। এই দেখুন, কিন্তু দুঃখের বিষয়, হঠাৎ করে যে পানি বেড়ে যায়, সেই পানি বেড়ে যাওয়ার কারণে এখানে সেই ধানগুলো ডুবে যায় এবং তারা আর সেই ফসলটা উঠাতে পারেনি। কিন্তু এরপরে যারা ওই রোয়া ধান বুনেছিল তারা মাঝে মাঝে এরকম ধান পেয়েছিল। আপনাদের এখন ওটার দেখাবো আমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে ব্রাকের যে এক বীজ আলু 50 কেজির মতো, সেটা নাকি 8 থেকে 10 হাজার টাকা বস্তা। আর বাক্স, সাধারণ বাক্স 50 কেজি, সেটা এখন 36,000 থেকে 38,000 টাকা দাম। চিন্তা করুন। আর জমিতে পড়বে 1 লাখ টাকার উপরে কানি। বদলি রোজ 700 টাকা, খাইয়ে দাইয়ে 3 বেলা প্রায় 1000 টাকা। বাকি রইল সার, মেশিনের চাষ। এবার বলুন, জমিতে আলুর দাম কি পড়ে আর কৃষক কি পাবে? তাই ভোক্তাদের প্রতি একটা আহ্বান থাকবে যে আপনারা যখন দেখবেন পণ্যের চাহিদা বেড়ে যায়, পণ্যটা পাওয়া যাচ্ছে না, তখন ওই পণ্যটা কম ব্যবহার করাই ভালো। যদিও এটা আমার বলা ঠিক না, প্রয়োজন মতো ব্যবহার করতেই হবে। তারপরও আমাদের দেশে দেখা যায় আমের সিজনে আম ফেলে দেয়, কারণ কৃষক দাম পাচ্ছে না। আলু ফেলে দেয়। এক সময় আমাদের এখানে পাট, সোনালি আঁশ পাট, আমি দেখেছি বাজারে দাম না পেয়ে রাগে খুবই কৃষক সেই পাট জ্বালিয়ে দিয়েছে। আর এখন পাটের কী দাম, মানুষ পাট বুনতেই চায় না। এভাবে কৃষি পণ্যের উপর মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। কৃষি পণ্যগুলো চাষ করে যদি সে তার ন্যায্য পাওনা না পায়, তাহলে তার অনীহা আসবে। কৃষি পণ্যের উপর সে এটা ত্যাগ করবে। এর ফলে কি হবে? আমরা সমস্তই আমদানি নির্ভর হয়ে যাব। আর আমদানি নির্ভর হতে গেলে আমাদের দেশে অর্থনৈতিক একটা বিরাট ধাক্কা খাবে। তাই আমাদের কৃষকদের উৎসাহিত করার জন্য, কৃষক যাতে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থা করার জন্য বিশেষভাবে আমরা ম্যানেজমেন্টে পড়েছি। এখানে প্রচার, প্রসার, বিপণন, বন্টন, বিজ্ঞাপন, এই সব বিষয়গুলোর সমন্বয় সাধন করে কৃষক থেকে ভোক্তা পর্যন্ত তাদের একটা সমন্বয় করতে হবে এবং এই বিষয়ে একটা সেক্টর করা উচিত। কারণ মানুষ যে যাই করুক, আমরা ভাত না খাই, রুটি খাই, যাই খাই, এই পণ্য উৎপাদনের সাথে অবশ্যই আমরা জড়িত। আমরা যত উন্নত পোশাক পরি, যত বড় বড় দালান কোঠা করি, আমরা না খেয়ে কিন্তু কিছুই করতে পারবো না। আবার মাঝখানে শোনা গিয়েছিল যে চায়না ডিম, প্লাস্টিকের ডিমের কথা। ফার্ম যারা করেছিলেন, আমরা জানি, আমার এলাকায় অনেক ফার্ম আছে, তারা প্রচণ্ডভাবে লস খেয়েছে এবং এই লস খাওয়ার ফলে ফার্ম একবারে উঠেই যাচ্ছিল। মাত্র গুটি কয়েকজন লোক এখনও সেই ফার্ম নিয়ে আছে, কোনো রকমে চলছে। কারণ তারা আর কি করবে? এখন তাদের উদ্যোক্তার অভাবে তারা নিজেরা অন্য কোনো পথ না পেয়ে এই কাজগুলো এখন করছে। তাই বিভিন্ন সেক্টরে আমার আহ্বান থাকবে, আমরা যাতে এই উৎপাদন সংক্রান্ত কার্যক্রমে সরকারিভাবে, বেসরকারিভাবে আরও গবেষণা ও আরও ভালো ভালো উদ্যোগ নিয়ে আমরা যাতে এগুলোর সমন্বয় করতে পারি, আমাদের দেশকে কৃষি নির্ভর করতে পারি। আমরা আগে জানতাম যে 80% লোক কৃষির উপর নির্ভরশীল, কৃষি কাজ করে, কিন্তু সেটা এখন দিন দিন কমে যাচ্ছে, উৎপাদন বিমুখ হয়ে যাচ্ছে মানুষ। আমার এই জমিটা দেখে খুবই হতাশা, খুবই কষ্ট লাগছে যে এত বড় একটা জমিতে এত কষ্ট করে চাষবাস করার পরে দেখুন কি পাতলা, কত দূরে দূরে ধান। দেখুন এই হলো ধান। এভাবে এই জমিটা যদি পুরো ভরাট থাকতো ধানে, কৃষকের মুখে হাসি থাকতো অন্ততপক্ষে তার, এবং তার সাথে আরও কতগুলো পরিবার সারা বছরের খাবার হতো। অথচ বৈরী আবহাওয়ার কারণে ধান হলো না। তো এই ধরনের তো বৈরী আবহাওয়া থাকবে, সেগুলো আমাদের মোকাবিলা করতে হবে। কিন্তু মানব সৃষ্ট যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমাদেরকে দূর করতে হবে। ভাই, আপনার নাম কি? ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? কুড়িগ্রাম।
কুড়িগ্রাম। আপনার এখানে কতদিন ধরে কাজ করতেছেন? এই তো 15-16 দিন থেকে। আপনাদের রোজ কত? রোজ 700, 750 এরকম। ও, আর 3 বেলা খাওয়ায় না? হ্যাঁ, আচ্ছা, তো কেমন লাগছে বিক্রমপুরে কাজ করতে এসে? ভালোই তো লাগছে। যাক, ধন্যবাদ। তো মালিকের জন্য দোয়া করবেন। আসলে কৃষি পণ্যের উপরে তো বর্তমানে অনেক সমস্যা। এটা তো ফসলের খুব ক্ষতি হচ্ছে, কৃষক তার ন্যায্য দাম পাচ্ছে না। যাক, আপনারা যদি ভালোভাবে কাজ করেন, ফসল ঠিকমতো ওঠে, আগামীতে আবার হয়তো কৃষক উৎসাহিত হবে ফসল ফলাতে, তাই না? আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। কাজ করেন, খুব সুন্দর কাজ করতেছে তারা। সবাই ভালো থাকবেন। তো যা বলছিলাম, এই যে এভাবেই আলুর সিজনে বদলি আনার জন্য এক একজন বদলি বাবদ 700-750 টাকা দিতে হয়। আবার তার খাওয়ানোর ব্যবস্থা তো প্রায় তার পার পিস 1000 টাকা পড়েই যায়। এই হলো একটা। তারপরে সার, চাষাবাদ, বিভিন্ন খরচ মিলিয়ে আসলে লাভ কিছুই থাকে না। যখন একটা অস্বাভাবিক দাম হয়ে যায়, তখন কৃষক একটু হয়তো কিছুটা পুষিয়ে উঠতে পারে, কিন্তু সেখানেও ভোক্তাদের সাথে একটা দ্বন্দ্ব হয়েই যায় যে এত দাম এত দাম। কিন্তু আসলে আমাদের দেশে কৃষকের সাথে ভোক্তার কিন্তু কোনো একটা সম্পর্কই নাই। স্থানীয়ভাবে যদিও মানুষ 2-1 মাস পণ্যটা সুবিধা পায়, কিন্তু পরবর্তীতে সেই পণ্যটা এমন একটা পর্যায়ে দাম যায়, যেমন এখন পুরনো আলু 80 টাকা কেজি আর নতুন আলু 100 টাকার উপরে। এটা একটা অস্বাভাবিক বিষয়। আবার দেখবেন সময় মতো যখন আলু উঠবে, সেই সিজনে দেখবেন 30 টাকা কেজি বা এর নিচে থাকে। তো আমার একটা আহ্বান থাকবে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যেই পণ্যটা ভালো হয়, সেই পণ্যটা সরকারিভাবে বা বিশেষ একটা সেক্টরের মাধ্যমে যদি আমরা বিপণন করতে পারি, যেমন আমার বিক্রমপুরের আলুটা যদি ঢাকার বাইরে অন্য অন্য ডিস্ট্রিক্টে যে কোন জেলায় আলুটা এখন লাগবে, সেই জেলায় যদি সরবরাহ করতে পারি। এবং ট্রান্সপোর্টের বিষয়টা দেখা যায়, ট্রান্সপোর্ট তারা এখানে অনেক টাকা দাবি করে। এক একটা গাড়ি প্রতি আলুর দামের সাথে তারা গাড়ি প্রতি দাম বাড়িয়ে দেয়। এটা আবার অন্য অন্য বিষয় জড়িত আছে, তেল, যাতায়াত, বিভিন্ন। তো এগুলো সমন্বয়ের মাধ্যমে যদি একটা ভিন্ন সেক্টরের মাধ্যমে যেই জেলায় যেই জিনিসটা নেই, সেই জেলায় সেই জিনিসটা আমরা যদি বিপণন করতে পারি, তাহলে হয়তো কৃষক কিছুটা সুখের মুখ দেখবে। কারণ কৃষক যেই জিনিসটা বিক্রি করে 10 টাকায়, সেটা ভোক্তা পর্যায়ে হয়ে যায় 30 টাকা। তাহলে চিন্তা করুন সেই জিনিসগুলো আমাদের দেশে কিভাবে একটা বৈরিতা সৃষ্টি করে। কৃষকও পাচ্ছে না, ভোক্তাও সুবিধা পাচ্ছে না। মাঝখানে মধ্যভোগী, দালাল, এই ধরনের এই শ্রেণীর লোকেরা দেখা যায় এক সিজনে তারা ব্যবসা করে কোটি টাকা লাভ করে ফেলে, অথচ এটা পাওয়ার কথা ছিল কৃষকের। তাই আমার আহ্বান থাকবে, আমাদের দেশ যেহেতু নতুন করে সাজানোর একটা প্রক্রিয়া চলছে, সব বিষয়গুলো নিয়ে চিন্তা করা উচিত। এই বিষয়গুলো নিয়ে আমাদের গবেষণা করা উচিত, যাতে করে আমরা এই অন্ততপক্ষে ভোক্তা এবং পণ্যের যে উৎপাদনকারী তার সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। ওই দেখতে পাচ্ছেন, ওইদিকে আলু বুনে ঢাকছে, আর এইদিকে জমিটা হয়তো নিচু ছিল, পানিটা পরে সরেছে, এই জন্য এখন চাষ করা হচ্ছে। মূল সমস্যাটা কোথায়? কৃষকরা এখন নিজের জমি নিজে চাষ করতে পারে না, সে রেখে দেয় এগ্রিমেন্টের উপরে। দেখা যায় যে তার বোনার মতো সামর্থ্য থাকে না, তাই মুষ্টিমেয় কয়েকজন ব্যবসায়িক ভিত্তিতে নিজের জমি নয় অন্যের জমি ভাড়া নিয়ে এগ্রিমেন্ট নিয়ে সঞ্জমা নিয়ে রোপণ করে, যেখানে এবার 1 লাখ টাকার উপরে কানি প্রতি জমি। আমরা 20 ঘন্টায় বলি 1 কানি। এই যে একটু উঁচু জমিটা, এটা আগে আলু বোনা হয়েছে দেখুন, কিন্তু তার মনটাও এখন বুকের ভিতরে একটা চাপা দিয়ে আছে যে না, আল্লাহ না করুক বৃষ্টি না হয়ে যায়। তো এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে এত একটা দুশ্চিন্তার মধ্যে তারা খেতি খোলা করেন। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে জমি চাষ করা আলু বোনা হয়েছে, এখন নাড়া দিয়ে সেটা ঢেকে দেওয়া হচ্ছে। তো আসলে সমস্যাটা কি? যার জমি সে নিজে চাষ করতে পারছে না, সেটাকে হয়তো কানি প্রতি 1 লাখ টাকা সে রেখে দিচ্ছে এগ্রিমেন্ট বা সঞ্জমার উপরে। এখন এভাবে যারা চাষ করছে, দেখা যায় এক শ্রেণীর আছে লোক, যারা এই 5-6 জন হবে হয়তো গ্রাম প্রতি, তারা এই জমিগুলো নিয়ে তারা নিজেরা চাষ করে। সেখানেই যে 1 লাখ টাকা জমি বাবদ যে একটা ভাড়া, তার সাথে সার এটা সেটা মিলিয়ে বিস্তর খরচ। তারপরও আলু উঠানো পর্যন্ত আবহাওয়া,
বৈরী পরিবেশ সব কিছু মিলিয়ে ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে তারা এই লাভটা পায় না। যখন দেখা যায় যে বাজারে আলুর খুব চড়া, তখন তারা কোল্ড স্টোর থেকে আলু বের করে সুবিধা মতো বিক্রি করে, এতে ভোক্তারা ভোগান্তিতে পড়ে। তো এইভাবে আমাদের দেশে চলছে। আমাদের নিজের জমি নিজেরা চাষ না করে ভাড়া দিয়ে চাষ করার ফলে যেমন একটা মধ্যস্থতাভোগী সৃষ্টি হয়, আবার আমাদের এখানে দেখা যায় মজুদের সমস্যার কারণে একসময় কোল্ড স্টোরে মানুষ আলু রেখেছিল গৃহস্থরা, কিন্তু এমন একটা সময় আসে যে আলুর একেবারেই দাম নেই, পানির দাম। বস্তা প্রতি কোল্ড স্টোরে যে ভাড়া দেখা গেল 250 টাকা বা 300 টাকা, সেই ভাড়ার দামও হতো না। এজন্য কোল্ড স্টোরের মালিকের পক্ষ থেকে মাইকিং করা হতো যে আপনারা আপনাদের আলু নিয়ে যান। কৃষকরা সেই আলু এনে কয় টাকার বিক্রি করবে? অনেকে গরুকে খাওয়ানোর জন্য বা মাছকে খাওয়ানোর জন্য নিয়ে আসতো, কিন্তু ওই ভাড়া দেওয়ার জন্য তারা আলু আনেনি। এমন একটা সময় গেছে কয়েক বছর আগে। কিন্তু সেই জায়গায় এবার আবার দেখা যায় যে আলুর এত দাম যে কোল্ড স্টোরে আপনি স্লিপের যে দলিল করবেন সেটার জন্য সিরিয়াল পাবেন না। তো এই যে একটা পরিস্থিতি আমাদের দেশে, কৃষক সব সময় একটা দুশ্চিন্তার মধ্যে থাকে, তারা তাদের প্রাপ্যটা পায় না। এখানে একটা বড় সিন্ডিকেটের কাজ করে। তো এগুলো আমাদের কিভাবে দূর করা যায়, এগুলো নিয়ে কি আমরা গবেষণা করতে পারি না? এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা আলাদা সেক্টর করে এই যে কৃষি পণ্যগুলো বিপণন এবং সেগুলোকে বিভিন্ন জায়গায় বন্টন প্রক্রিয়া করা যায়। এই জমিটায় অনেক কষ্ট করে, অনেক নিড়ি দিয়ে আগাছা পরিষ্কার করার পরে তারা এই ধান পেয়েছে। দূর থেকে মনে হবে যেন কি যেন সাজানো একটা বাগানের মতো, কিন্তু না, পুরো জমিটাই ধান হওয়ার কথা ছিল। বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ পানি চলে আসায় এই জায়গাটায় ধান তেমন হয় নাই। এই দূরে দূরে তারপর আলু বোনার জন্য যখন প্রস্তুত করা হবে তখন এই ধানগুলো রেখে দেওয়া হয়েছে, মায়া করে ছড়া হয়েছে। এরকম পুরো জমিতে মনে হয় 10% জায়গায় ধান হয়েছে। যাই হোক, কৃষকের মনেইটুকু সান্ত্বনা, একেবারে না পাওয়ার চেয়ে যাই পেলো তাই লাভ। কিন্তু এখন আলুর দাম বাক্স, একটা বাক্স 35,000 টাকার উপরে। এখন চিন্তা করুন যে এটা কেজি কত টাকা পড়লো। এই আলুটা যখন বনবে বাক্স, পরবর্তীতে সেটাকে আবার বীজ হিসেবে ব্যবহার করা হবে। এখন সবাই ভাবতে পারে আলুর এখন এত দাম, কিন্তু আসলে এই দামটা কিন্তু কৃষক পায় না। কৃষকরা যে অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, তারা যে সব সময় একটা মনোকষ্ট নিয়ে থাকে, তারা যে ঠকে, এটাই কারণ। এখন যে আলুর দামটা দেখতেছেন, এই আলুটা গতবার যে তোলা হয়েছিল সেটা প্রথমবারে বোনার পরে আলুর জমিগুলো বৃষ্টিতে একেবারে ডুবে গিয়েছিল, তাই দ্বিতীয়বার আলু বোনা হয় এবং খরচপাতি মিলে তারা হয়তো 1200 টাকা মন পেয়েছিলেন। আমি নিজে 2 মণ আলু কিনেছিলাম 20 টাকা কেজি, ওই যে টোকাইটা করে বিক্রি করে সেখান থেকে। কিন্তু এখন দেখতেছেন এত দাম, আসলে এই দামটা কারা পায়? এটা পায় মধ্যস্থতাভোগীরা। আমাদের সমন্বয়ের অভাবে কৃষকরা সব সময় তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হয়। তো আমরা এগুলো কিভাবে দূর করতে পারি? এগুলো দূর করার জন্য কতগুলো ব্যবস্থা নেওয়া যায়। উপজেলা বা জেলা ভিত্তিক যদি আমরা ট্রান্সপোর্ট বা আমাদের আড়ত থাকে, আমরা সেখানে কিন্তু এই আলুগুলো রেখে প্রয়োজন মাফিক বিভিন্ন ডিস্ট্রিক্টে পৌঁছাতে পারি। আমরা জানি যে কৃষক জমিন থেকে বেগুন বিক্রি করে 10 টাকা কেজি, ঢাকায় কারওয়ান বাজারে এসে হয়ে যায় 20 টাকা, কারওয়ান বাজারের পাশের বাজারে সেটা হয়ে যায় আবার ডাবল দাম 40 টাকা। তো এইভাবে এই যে মধ্যভোগীদের যে একটা দৌরাত্ম্য, তাদের কারণেই দেখুন আলু বোনার জন্য প্রস্তুত করা হয়েছে জমি। তাই আসুন আমরা সবাই মিলে দোয়া করি এবং পরিশ্রম করি, কৃষক বাঁচাই, কৃষি বাঁচাই। কৃষক ও কৃষির সাথে সাথে ভোক্তা পর্যায়ে যাতে আমরা সুলভ মূল্যে পণ্যটা পেতে পারি। আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আর আসল সাধক কৃষক, সবচেয়ে বড় সাধক হলো কৃষক। তাই কৃষকের ভাবনা মাথায় রেখে আমরা আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা করব। আমরা এই দিকে আরও গুরুত্ব দেব সবাই মিলে। দেখুন কি চমৎকার ধান। এইভাবে ধানগুলো যদি পুরো জমিটায় ভরে থাকতো ভাবা যায়, কিন্তু এটা দেখলে এক প্রকার কষ্ট।
কিন্তু অনেক জমি আছে যেখানে হয়ইনি, পানিতে ডুবে গেছে, কচুরি দিয়ে তারা সেটাকে ঘিরে রেখেছিল, পরবর্তীতে আলু বোনার জন্য প্রস্তুত করছে। তো আজকে এ পর্যন্তই থাকবে, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।